স্বাগত ডিবিসি দেশের সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। সাভারে ছাত্র জনতার আন্দোলনে নিহত হন অর্ধশতাধিক আর আহত হন শতাধিক মানুষ। এসব হতাহতের ঘটনায় 125 মামলায় আসামি অন্তত 10 থেকে 15,000। কিছু গ্রেপ্তার হলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান আসামিরা। বিচার নিয়ে ভুক্তভোগীদের মধ্যে দ্বিধা থাকলেও পুলিশ বলছে তদন্ত হচ্ছে গুরুত্ব সহকারে। গণ অভ্যুত্থানের পার হয়েছে 1 বছর। আজও নিহত সন্তানের স্মৃতি আগলে কান্নায় চোখ ভেজান সাভারে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের পরিবার। 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের রাবার বুলেটে আহত হন 10ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম। সুস্থ হয়ে আবারও যোগ দেন আন্দোলনে। 5 আগস্ট মার্চ টু ঢাকায় যোগ দিতে গিয়ে নিহত হন পুলিশের গুলিতে। তুমি আলিফের পরিচয় নিয়ে বাঁচবে, সবাই তোমাকে আলিফের মা হিসেবে চিনবে। দেখেন আজকে আপনারা আমাদের বাসায় এসেছেন, কার জন্য এসেছেন? আমার আলিফের জন্য এসেছেন। তো সেই পরিচয়টা আমার বাবা আমাকে দিয়ে গেছে, কথা দিয়েছিল, সে তার কথা রেখেছে। 18 জুলাই সাভারের পাকিজা মোড়ে আন্দোলন করছিলেন MISTর শিক্ষার্থী ইয়ামিন। সেখানেই গুলিবিদ্ধ হন। শরীর ঝাঁঝরা হয়ে গেলেও ছিল তখনও প্রাণ। পুলিশের APC থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ ফেলে দেওয়ার দৃশ্য দাগ কাটে সবার হৃদয়। তবে আশুলিয়া থানার সামনে 6 মরদেহ পোড়ানোর ঘটনা যেন ছাপিয়ে যায় সব নৃশংসতা। ন্যায় বিচারের আশায় শোকাহত পরিবারগুলোর দিন কাটছে দুঃসহ স্মৃতি নিয়ে। প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। সবার চাওয়া পাওয়া ছিল বাংলাদেশ দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, কিন্তু আসলে কি আমরা পেরেছি? সবাই মুখে মুখে আমাদের ব্যবহার এবং কোনো কাজে কোনো প্রতিফলন নাই। যারা আমাদের ডাকে এসে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, শরীরের বিভিন্ন অঙ্গ বিসর্জন দিয়েছেন, তাদেরকে খোঁজখবর সবসময়ের জন্য নেওয়া উচিত। গুরুত্ব দিয়ে এসব মামলা তদন্তের পাশাপাশি গ্রেপ্তার তৎপরতার কথা জানালো পুলিশ। এই মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদেরকে নিয়ে আসা, লাশ উত্তোলনের যে বিষয় থাকে সেগুলো প্রসিডিউর শেষ হয়ে গেছে, সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আমরা অতি শীঘ্রই বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দেওয়া শুরু করে দেব। অপরাধীদের বিচার নিশ্চিতের পাশাপাশি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের দাবি অভ্যুত্থানে হতাহতদের। ডিবিসি নিউজ ডেস্ক। 500 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের র্যাট হোল, কখনো হামাগুড়ি কখনো বা নুয়ে প্রবেশ করতে হয়। সেখানে কয়লা উত্তোলন করে বস্তায় ভরে অমানসিক পরিশ্রম করে দেশে নিয়ে আসেন বাংলাদেশিরা। ভারতের মেঘালয় পাহাড়ের 20 থেকে 30 কিলোমিটার অভ্যন্তরে পরিত্যক্ত খনিতে এভাবে অবৈধভাবে কাজ করেন বাংলাদেশিরা আর মুখোমুখি হন মৃত্যুর। সরকারি হিসেবে 1 বছরে 4 জন মারা গেছেন। স্থানীয়রা বলছেন কর্মসংস্থানের সুযোগ না থাকায় ঝুঁকি নিয়ে সীমান্তের মানুষ ভারতে কাজ করতে চান। সবুজ শ্যামল প্রকৃতি মনোমুগ্ধকর ভারতের মেঘালয়ের ভাজে ভাজে লুকিয়ে আছে র্যাটহোল নামের ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। বিজিবির নজরদারি এড়িয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসব র্যাটহোলে কাজ করতে যায় সীমান্তবর্তী এলাকার শতাধিক বাসিন্দা। তাহেরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর মিয়া সংসারের ভরণ পোষণ করতে চলতি বছরের 1 মে মেঘালয়ের র্যাটহোলে কাজ করতে যান তিনি। 2 দিন পর জানা যায় মাটিচাপায় মারা গেছেন নূর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে তার পরিবার। এর মতো রুজি করতে গেছিল, বাবার কারণে তো গেছিল, যাইতে কয়লা পাথর পড়ছে, ছেলে মেয়ে তোলে আবার করতে তো সকালে বন্ধ। আমরা তো কষ্টই বাজান, কষ্ট করি চলতেছি, অভাব তার কার্ডে নাই, ওই জন্য এগুলো বাচ্চা আর এগুলো বাচ্চা এরকম দেখা গেছে। নূরের মতো একই গ্রামের বাসিন্দা নুরুল হকও 2 বছর আগে র্যাটহোলে কাজ করতে গিয়ে মাটিচাপায় প্রাণ হারান। এরপরে দুর্ঘটনায় মাটি চাপা পড়ে মারা গেছে। এরপরে তো সংসার লয়ে খুব কষ্টের মধ্যে আছি আমরা। তাহেরপুর উপজেলার টেকেরঘাট, লালঘাট সহ প্রায় 20টি গ্রামের নিম্ন আয়ের মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন। একদিকে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব, অন্যদিকে মুনাফালোভী কোয়ারি মালিকরা কম মজুরিতে বাংলাদেশি শ্রমিক পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা, তো পেড়ে যাই, পেড়ে কাজ কাম বাংলাদেশে নাই। বিভিন্ন জায়গার মধ্যে কাজ কাম করতে যা দিয়া আনাচে কানাচে পুরা মানুষ মরতাছে। অনুপ্রবেশ ও কয়লা চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের জন্য কাজ করছে বিজিবি। আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে, সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধরনের উপকরণ, যেমন মাছ ধরার উপকরণ,
এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। অবৈধভাবে মেঘালয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরাতে সীমান্ত এলাকায় বড় পরিসরে কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। 25 বছরেও সংস্কার হয়নি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার 12 গ্রাম আবাসন প্রকল্পের 180টি ঘর। দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় উড়ে গেছে ঘরের চাল, ভেঙে পড়েছে অনেক ঘরের দেয়াল। এতে বাধ্য হয়ে অনেক পরিবার আশ্রয়নের ঘর ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যত্র। তবে ঘরগুলো সংস্কারের আশ্বাস স্থানীয় প্রশাসনের। 2001 সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার 180টি ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময়ে 180টি পরিবারের ঠাঁই হয় আবাসন প্রকল্পের ঘরগুলোতে। দীর্ঘ 25 বছরও ঘরগুলো সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নষ্ট হয়েছে টিনের চাল, বিকল টিউবওয়েল। উপায়ন্তর না দেখে মানবেতর জীবন পার করছেন অনেকেই। কেউ কেউ ছেড়েছেন আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর। এখন আমরা বসত করতেছি 70 ঘর লোক, আর বাদ বাকি লোক চলে গেছে। টিনের ঘর অথচ তাঁবুটা না থাকা লাগে। তারপরে রাস্তাঘাট তো দেখতেছেন আপনারা নিজের চোখেই। বৃষ্টি হলে রাইতে শুবের পানি নিয়ে ছাওয়াল পাল নিয়ে বসে থাকি। স্কুল বন্ধ হয়েছে 16 সালের থেকে। পোলাপান মনোগঞ্জে আগে পড়ালেখা করতো, এখন তো আর মনোগঞ্জে পড়ালেখা করতে পারে না। অভিযোগ রয়েছে প্রকল্পের এসব সমস্যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও মেলেনি সমাধান। টোটালে লোকে 16টা টেবল ছিল, এখন টোটালে 4টে ভালো আছে আর সবগুলোই নষ্ট হয়ে গেছে। 18টা বাথরুম ছিল, এর ভিতরে একটাও ভালো নাই। সমাধানের জন্য আমরা ইউনো অফিসে লিখিত দরখাস্ত দিয়েছি, আবার এমনি যা মৌখিকভাবে বলেছি, এতে কোনো কাজ হয় না। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করে এখানকার যারা বাসিন্দা তাদের জীবনমান উন্নয়নে কি ধরনের সহযোগিতা করা যায় আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব দ্রুতই ব্যবস্থা নেব। দ্রুত সময়ের মধ্যে সরকারের পদক্ষেপে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আবারও হয়ে উঠবে বাসযোগ্য, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের আদিতমারিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ঘর বরাদ্দের তালিকায় রয়েছে বিত্তশালীদের নাম। এ অবস্থায় অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি প্রকৃত গৃহহীনরাই আশ্রয়নের ঘর পাবে বলে আশ্বাস ইউএনওর। আমার ঘর কেন থাকলো না? যাদের টাকা পয়সা আছে তারাই ঘর পাইলো, আমরা কেন ঘর পাইলাম না? লালমনিরহাটের আদিতমারির ভোলাবাড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরির খবরে আনন্দিত ছিলেন আসমা বেগম। কিন্তু দেখা যায় ঘর পেয়েছে এমন পরিবার যাদের রয়েছে নিজস্ব বাড়ি, গাড়ি ও ব্যবসা। আসমা বেগম ও তার মতো বঞ্চিতরা বলছেন, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে তালিকায় ঝুঁকেছে বিত্তশালীরা। যার ভূমি নাই, যে খিদের জ্বালায় বাচ্চা মানুষক দিয়ে দেয়, সে ঘর পাইলো না। বাড়ি কাছে চাবি দেয় নাই, ঘর ফাঁসি। অনুসন্ধানে জানা যায় 2024-25 অর্থ বছরে 52টি আধা পাকা ঘর তৈরি হলেও তালিকায় আছে কোটি টাকার সম্পদের মালিকরাও। যারা অবশ্যই 3 ঘর 4 ঘর পাইছে, তাদের বিশাল সয় সম্পদ আছে। তাদেরকে তারা 3 জন আমরা ডাকে নিয়ে যা, ওনাকে নডরি করিয়া ঘর দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ফজর আলী বলছেন, তিনিও ব্যারাকবাসী ছিলেন, কিন্তু তার সম্পদ নিয়ে প্রশ্ন তুলে 7 ব্যারাকবাসী লিখিত অভিযোগ দিয়েছেন ইউএনওর কাছে। আমি আশ্রয়নে থাকিয়ে দিলাম, এখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব, বাড়ি করার জন্য একটু জায়গা করছে, ওটা কি অন্যায়? তবে প্রকৃত ভূমিহীন ও ব্যারাকবাসীরাই ঘর পাবেন বলে আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন। আগের স্যারের যে লিস্ট ছিল আমাদের অফিসে, সেই লিস্ট অনুযায়ী দেখি, তা সত্ত্বেও যদি কেউ থাকে যাদের ওখানে দলিল আছে কিন্তু এখনো ঘর পায়নি, তাদেরকে আমরা ডেকেছি অফিসে। ডাকার পরে ওইটা দেখবো, যা বিষয় করে দেখার পরে তারা ওখানে আশ্রয়নে ঘর পাবে। জেলা প্রশাসক এই বিষয়ে কথা বলতে রাজি না হলেও বলেন, ইউএনওর বক্তব্যই চূড়ান্ত। কি বলছে পাচ্ছে না, আপনি 2টা দিন অপেক্ষা করেন, তারপর দেখুন। না, আপনি তাইলে ওই যে ইউএনওর সাক্ষাৎকারটাই নেন, আমারটা নিয়েন না। ভূমিহীনদের জন্য তৈরি ঘর যেন বিত্তশালীদের হাতে না যায়, সে প্রত্যাশা প্রকৃত গৃহহীনদের। ডিবিসি নিউজ ডেস্ক। মাদারীপুরের রাজৌরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে 7 জন আহত হয়েছেন। শনিবার রাত 11:30টায় ঢাকা বরিশাল মহাসড়কে রাজৌরের কালীবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের বাসটি কালীবাড়িতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপর উঠে যায়। এ সময় সড়কের উপর উল্টে গিয়ে বাসের 7 যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কুমিল্লার বরুড়ায় রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ইটের খোয়া ও বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানানোয় ক্ষুব্ধ হয়ে এলাকায় বিভিন্ন বাড়িঘরে হামলা চালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে সতর্ক করেছেন স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পের আওতায় বরুড়ার গালিমপুর ইউনিয়নের গালিমপুর ধনীশ্বর শাওরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনন্ত ট্রেডার্স। চলতি বছরের 10 মার্চ থেকে 2.5 মাস সময় দেওয়া হলেও এখনও কাজটি শেষ হয়নি। সড়কের বিভিন্ন স্থানে ফেলা হয়েছে নিম্নমানের ইটের খোয়া। কোনো স্থানে বিট বালির সঙ্গে মাটি মিশিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে মানুষের। ইট হলো 2 নম্বর সাইডে দি লিংটার করছে, লিংটার আমরা ভাঙি হয়ে গেছে। আমরা ফার্স্ট ইয়ার করছি 2 মাসের ভিতরে এটা মানে পুরো কমপ্লিট করছি। মানুষের যে একটা দুর্গতি হচ্ছে মানুষের, এই দেখেন রাস্তার অবস্থা। এলাকাবাসী এ ব্যাপারে প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় ঠিকাদারের লোকজন। এক পর্যায়ে অভিযোগকারীদের বাড়ি ঘরে চালানো হয় হামলা ও ভাঙচুর। 80-90 জন লোক হইব, একটা রাম দেয় বড় বড়, শেষ মুহূর্তে আমাকে কেউ লাগল না ভাই, আমি বেরি ভাড়া দিই। আমাদেরকে বিভিন্ন ধরনের ধমক দিচ্ছে যে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে চাঁদাবাজির মামলা দিব। কাজ ভালো করার জন্য মানে বলাটা এটা তো মানে খারাপ কোনো কিছু না, এটা অধিকার আছে, আমাদের অধিকার। আমাদের 3 জনের নামে সে অভিযোগও জানাইছে থানাতে, 10 লক্ষ টাকা আমরা চাঁদা দাবি করছি। এরকম এলাকাবাসী থেকে আপনারা জানেন আমরা কি চাঁদাবাজ নাকি? নিম্নমানের ইটবালি সরিয়ে নতুন মালামাল দিয়ে রাস্তাটির উন্নয়ন কাজ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার কথা জানালেন এলজিইডির প্রকৌশলী। এটা ওদেরকে বলে দেওয়া হয়েছে যে ওইটাকে ওরা উঠায় নিয়ে যাবে, সরাই ফেলবে, সরাই ভালো মাল দিয়ে কাজ করতে হবে, অলরেডি রিজেক্টেড। এবং ওই স্টেকের যে মালটা ছিল এটা আমরা রিজেক্ট করেছি যে এই মালটা দিয়ে কাজ করা যাবে না, বলে আমরা অ্যাকসেপ্ট করবো না। এটাও আমি নিজেই গিয়ে বলে দিয়েছি। দ্রুত কাজ শেষ করে রাস্তাটি চলাচল উপযোগী করে দেবেন সংশ্লিষ্টরা, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় ঝুট কাপড়ের সুতা দিয়ে পাপোশ তৈরিতে সফলতা পেয়েছেন উদ্যোক্তারা। জেলায় গড়ে উঠেছে 30টিরও বেশি কারখানা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানে তৈরি পাপোশ যাচ্ছে সারা দেশে। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে 2000-এর অধিক নারী পুরুষের। তাদের সংসারে সচ্ছলতা ফিরেছে, বেড়েছে আত্মনির্ভরশীলতা। নওগাঁর বাদলগাছি উপজেলার কোলাবাজারের আসমা খানম 5 বছর আগে একটি মেশিন ও 4 জন কারিগর দিয়ে পাপোশ তৈরির কারখানা গড়ে তোলেন। এখন সেখানে কাজ করে 72 জন নারী শ্রমিক। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 1000 পাপোশ ও 1500 টেবিল ম্যাট। আসমার সফলতা দেখে এলাকায় আরও 30টি কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন উৎপাদিত হচ্ছে 1/2 কোটি টাকার পণ্য, যা সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। চিন্তা ভাবনা করলাম যে গ্রামের অনেক দুস্থ মহিলারা আছে, এরা যদি কাজ করে তখন আস্তে আস্তে আমরা ফ্যাক্টরি বড় করে এখন আমার 80 জন শ্রমিক কাজ করছে। এলাকার অনেক বেকার ছেলেপেলেদের কথা চিন্তা করে আসলে করা, এটা যে কর্মসংস্থান ক্রিয়েট করাই আমার হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। যে এটা আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করে এটার থেকে যদি কোনো কর্মসংস্থান তৈরি হয় এটাই সার্থকতা আমাদের। 2000-এর অধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে পাপোশ তৈরির কারখানায়, যার অধিকাংশই নারী। এসব কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা ফেরার পাশাপাশি আত্মনির্ভরশীলতা বেড়েছে গ্রামীণ নারীদের। সংসারে আয় উন্নতি হচ্ছে, আমার ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া শিখাইতে পারতেছি। ফ্যাক্টরিতে কাজ করে আমাদের অনেক টাকা আয় উন্নতি করতে পারি। আমি এখানে 3 বছর থেকে চাকরি করি, আমি দিয়ে আমার সংসার চালাই। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা সহ রপ্তানিযোগ্য পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন জেলা বেসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক। ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে আমাদের। নারী উদ্যোক্তা হলে 5% সরল সুদে কিন্তু আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। কারিগরি যে সহযোগিতা, যেটা তাদের যদি তাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চায়, তাহলে আমরা বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ করে তাদের কিন্তু দক্ষতা আমরা বাড়াইতে পারি। উৎপাদনের সক্ষমতা বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি এসব উদ্যোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।
দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।